স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের প্রথম দুটো অধ্যায় পড়া কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তোমাদের প্রথম দুটো অধ্যায় আমি পড়ানো কমপ্লিট করিয়ে দিয়েছি। এবং এই যে সামনে বুধবার আসছে, এই বুধবার কিন্তু তোমাদের প্রথম দুটো অধ্যায়ের আমি বলেছি কি মক টেস্ট নেব 20 নম্বরের। আজ থেকে তোমাদের 5 নম্বর অধ্যায়টা আমি পড়ানো শুরু করব। মাঝখানে আমি 3 নম্বর 4 নম্বর অধ্যায় এখন বাকি রাখছি, কারণ এই দুটো অধ্যায় থেকে কেবলমাত্র ছোট প্রশ্ন থাকে। 5 নম্বর অধ্যায়টা শুরু করছি, কারণ 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। 5 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে কি তোমাদের পড়তে হবে সেটা প্রথমে তোমায় বুঝতে হবে। এখানে আমাদের প্রধানত 3টে মতবাদ পড়তে হবে। একটা হচ্ছে উদারনৈতিক মতবাদ, আরেকটা হচ্ছে মার্ক্সের মতবাদ, আরেকটা হচ্ছে গান্ধীর মতবাদ। উদারনৈতিক মতবাদটা এই বছর অর্থাৎ 2023-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই 5 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখতে পাবে। অর্থাৎ এই 5 নম্বর অধ্যায় থেকে উদারনৈতিক মতবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের অ্যান্সারটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। আর তারপরে এই অধ্যায় থেকে মার্ক্সবাদ থেকে যে প্রশ্নটা 2022-এ এসে গিয়েছে সেটা হচ্ছে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। বাকি মার্ক্সবাদ থেকে তোমাদের যেটা পড়তে হবে যে মার্ক্সবাদের মূল সূত্রগুলো আলোচনা করো, এই প্রশ্নটা পড়তে হবে। এই প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে মূল সূত্রর মধ্যে যে ঐতিহাসিক বস্তুবাদ আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ আছে এবং মার্ক্সের শ্রেণী সংগ্রামের তথ্য আছে, এই 3টে প্রশ্নকে একটু অর্থাৎ এই 3টে সূত্রকে একটু বড় অর্থাৎ 8 নম্বরে তোমাদের তৈরি করতে হচ্ছে। এবং গান্ধী থেকে যে প্রশ্নটা তোমাদের পড়তে হচ্ছে, গান্ধী থেকে একটা প্রশ্ন এসে গিয়েছে সত্যাগ্রহ। গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে ধারণা, এই প্রশ্নটা 2022-এ এসে গিয়েছে, সুতরাং এই প্রশ্নটা আর আসবে না। এখান থেকে তোমাদের গান্ধীবাদের বা গান্ধীর দর্শনের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটা এখান থেকে তোমাদের পড়তে লাগছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই অধ্যায় থেকে তোমাদের কি বড় প্রশ্ন পড়তে হবে আর কি বড় প্রশ্ন পড়তে হবে না। আর এত জোর দিয়ে কেন আমি বলছি যে উদারনৈতিক মতবাদ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য আসবে, কারণ গান্ধী থেকে একটা প্রশ্ন পড়ে গিয়েছে, মার্ক্স থেকে একটা প্রশ্ন পড়ে গিয়েছে। আর এই জন্য উদারনীতিটা কিন্তু এবছরে অর্থাৎ 2022-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো আজকে উদারনীতিবাদ নিয়ে একটু আলোচনা করি। এই যে উদারনীতিবাদ, তো এই যে বিভিন্ন মতবাদ আছে, এই মতবাদগুলোর মধ্যে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মতবাদ যদি বলো উদারনীতিবাদ। এই উদারনীতিবাদ এর ইংরাজি কথা কি জানো? লিবারিজম। এই লিবারিজমটা এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। লিবার, এই যে লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীন, অর্থাৎ উদারনীতিবাদ মানে কি ব্যক্তির স্বাধীনতার মতবাদ। উদারনীতিবাদ চায় না ব্যক্তি যাতে স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে এবং স্বাধীনভাবে তার কাজকর্ম করতে পারে, এইগুলো উদারনীতিবাদ চায়। এবং এক্ষেত্রে যদি রাষ্ট্র বাধা হয় তাহলে রাষ্ট্রের ক্ষমতাকে উদারনীতিবাদ কমাতে চায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক আছে, এই মোটামুটি উদারনীতিবাদের এইটা কনসেপ্ট। অর্থাৎ ব্যক্তির যাতে সর্বাঙ্গীন মঙ্গল হয়, ব্যক্তির যাতে ভালো হয়, সেইটা নিয়েই আলোচনা করা হয়েছে উদারনীতিবাদে। এবারে ব্যক্তির ভালো কখন হবে? যখন সে এইগুলো বৈশিষ্ট্য এর পড়বে, যে স্বাধীনভাবে যখন ব্যক্তি মত প্রকাশ করতে পারবে, যখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনে অংশগ্রহণ কখন করতে পারবে? যখন রাজনৈতিক সাম্য থাকবে, বহুদলীয় ব্যবস্থা যখন থাকবে, এইগুলো। একটা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে, যুক্তরাষ্ট্রীয় আদালত মানে নিরপেক্ষ আদালত একটা থাকবে। কারণ নিরপেক্ষ আদালত থাকলে কি হবে? নিরপেক্ষ আদালত থাকলে সে নাগরিকদের মৌলিক অধিকারগুলো রক্ষা করতে পারবে এবং সংবিধানকে কিন্তু ব্যাখ্যা করতে পারবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। নোটটা তো আমি আলোচনা করব, তোমরা দেখে নেবে। আর এই নোটটা তোমরা পুরো সম্পূর্ণ লিখলে অবশ্যই 8-এ 8 পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ গত বছরগুলোর স্টুডেন্ট, গত বছরে তার আগের বছরে যেসব পরীক্ষা হয়েছে, আমার স্টুডেন্টরা 99, 98 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পেয়েছে। তোমাদের কমিউনিটি
ট্যাবে আমি পোস্টও করেছি, তাদের রেজাল্ট তোমরা দেখে নিতে পারো সেখানে গিয়ে রেজাল্টগুলো। আর অনলাইন কোচিং ক্লাস চলছে, এই ধরনের ক্লাস যদি তোমরা করতে চাও স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। সপ্তাহে 2টো করে ক্লাস থাকে, রেকর্ডেড ক্লাস, সেটা হচ্ছে সোমবার আর বুধবার। সোমবারও সন্ধ্যে 7টা, বুধবারও সন্ধ্যে 7টায় তোমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। সঙ্গে তোমাদের পিডিএফ নোট দেওয়া হবে এবং 2টো করে অধ্যায় শেষ হলে অর্থাৎ টাইম মানে সময়ে সময়ে আর কি ছোট ছোট করে তোমাদের 20 নম্বরের করে এক একটা মক টেস্ট নেওয়া হবে এবং সমগ্র সিলেবাস শেষ হয়ে গেলে তারপরে 2টো বা 3টে একদম পুরো মানে 80 নম্বরের মক টেস্ট তখন নেওয়া হবে। যাই হোক, কেউ যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। আর আজকের ক্লাস অর্থাৎ উদারনীতিবাদের নোটটা তোমরা এখন দেখে নাও। তাহলে তোমরা নোটটাকে একটু বুঝে নাও আর ভালো করে মনোযোগ সহকারে শোনো। উদারনীতিবাদ বলতে কী বোঝো এটাকে প্রথমে তোমরা দেখে নাও। উদারনীতিবাদ বর্তমানে একটি জনপ্রিয় মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেছে। উদারনীতিবাদ বা লিবারিজম শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার শব্দের অর্থ হলো স্বাধীন। তাহলে কি লিবার শব্দের অর্থ কি? স্বাধীন। সুতরাং উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তি স্বাধীনতার মতবাদ, অর্থাৎ যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন মত প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করে স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রভৃতিকে ব্যক্তিত্বের বিকাশের অধিকার বলে মনে করে তাকে বলে উদারনীতিবাদ। এখানে এই দুটো জিনিস, স্বাধীন চিন্তা ও স্বাধীন মত প্রকাশ, আর একটা কি এখানে দেখো স্বাধীনতার অধিকার আর ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রভৃতিকে ব্যক্তিত্বের বিকাশের অধিকার বলে মনে করে তাকে বলে উদারনীতিবাদ। তারপরে কি আছে দেখো, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে উদারনীতিবাদ হলো এমন একটি ধারণা যা সরকারের কর্মপদ্ধতি ও নীতি হিসাবে, সমাজ গঠনের নীতি হিসাবে এবং ব্যক্তি ও সমাজের জীবন দর্শন রূপে স্বাধীনতাকে গ্রহণ করে। জন স্টুয়ার্ট মিল তার লেখা অন লিবার্টি গ্রন্থে বলেছেন, মানুষ তার নিজের ওপর, তার দেহ ও মনের ওপর সম্পূর্ণ স্বাধীন। উদারনীতিবাদের মূল সূত্র হলো ব্যক্তি স্বাধীনতা। এবারে তারপরে যে পয়েন্টটা দেখো, উদারনীতিবাদের মূল নীতি, বৈশিষ্ট্য বা মূল সূত্র। পরীক্ষায় যেটা থাকবে তোমরা এটাই লিখে দেবে, কিন্তু সেখানে যদি বলে মূল নীতি তাহলে এই সূত্র আর বৈশিষ্ট্য কেটে দেবে। আবার যদি বলে থাকে যে তোমার বৈশিষ্ট্য লেখো তাহলে এই মূলনীতি আর সূত্র কেটে দিয়ে উদারনীতিবাদের বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে। তারপর দেখো, উদারনীতিবাদ দুভাগে ভাগ করা যায় উদারনীতিবাদকে, একটি সনাতন উদারনীতিবাদ, অপরটি আধুনিক উদারনীতিবাদ। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে যে এই উভয়ের মানে এই দু ধরন উভয়ের সমন্বয়ে উদারনীতিবাদের নিম্নলিখিত বৈশিষ্ট্য বা সূত্রগুলি দেখতে পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট দেখো, ব্যক্তি স্বাধীনতা। উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার ওপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করে। তারা স্বাধীনতার ওপরে কোনো নিয়ন্ত্রণের পক্ষপাতী নয়, কারণ তারা মনে করে নিয়ন্ত্রণ থাকলে ব্যক্তির বিকাশ হবে না। তারপরে দেখো পরের পয়েন্ট, ব্যক্তিগত সম্পত্তি। উদারনীতিবাদ নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার করে, কারণ এতে ব্যক্তি কাজকর্মে উৎসাহ পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে। তবে আধুনিক উদারনীতিবাদ সম্পত্তির অধিকারের ওপর কিছুটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতী। তারপরের পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সাম্য। আধুনিক উদারনৈতিক মতবাদে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর জন্য জনগণের শাসন বা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। জনগণের শাসন বলতে এখানে সংখ্যাগরিষ্ঠের শাসনকে বোঝানো হয়। তারপরে দেখো নিরপেক্ষ আদালত। উদারনীতিবাদ
ন্যায় বিচারের জন্য একটি নিরপেক্ষ আদালতের পক্ষপাতী। এই আদালত একদিকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, অন্যদিকে সংবিধান ব্যাখ্যা করে। তারপরে বহুদলীয় ব্যবস্থা। এখানে কি বলা হচ্ছে, উদারনীতিবাদীরা গণতন্ত্রে একদলীয় একাধিক মানে একের বেশি একাধিক দল রাখার পক্ষপাতী। একাধিক দল থাকলে জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এখানে বিরোধী দল থাকে বলে তারা সরকারের সমালোচনা করে, ফলে সরকারের স্বৈরাচারী হতে পারে না। এবারে আছে দেখো, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন। উদারনৈতিক গণতন্ত্রের সমর্থকগণ বৈপ্লবিক ও হিংসাত্মক পদ্ধতিতে পরিবর্তন চান না, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী। পরের পয়েন্ট হচ্ছে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। উদারনৈতিক গণতন্ত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জাতি, ধর্ম, নারী পুরুষ, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এখানে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তারপরের পয়েন্ট দেখো, সংখ্যালঘুর স্বার্থ রক্ষা। এই উদারনীতিবাদে সংখ্যালঘুর স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সংখ্যালঘুরা যাতে সংখ্যাগরিষ্ঠের হাতিয়ারে পরিণত না হয়, সেই জন্য সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরের পয়েন্ট হচ্ছে ন্যূনতম রাষ্ট্র। এই কনসেপ্টটা একটু বোঝো, যে নয়া উদারনীতিবাদে রাষ্ট্রের ভূমিকার পরিবর্তন ঘটানো হয়। অতি ক্ষমতাশালী ও আমলাতান্ত্রিক রাষ্ট্রের বদলে ন্যূনতম বা সীমিত রাষ্ট্রের ধারণাকে ফিরিয়ে আনা হয়। তারপরে কি আছে, আইনের দৃষ্টিতে সাম্য। এখানে কি বলা হচ্ছে দেখো, আইনের দৃষ্টিতে সমতা, আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার বিষয়টি উদারনৈতিক মতবাদে স্বীকৃত হয়েছে। তারপরে কি আছে, ফ্যাসিবাদ বিরোধী। উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতা হরণকারী ফ্যাসিবাদের তীব্র বিরোধী। শেষ পয়েন্ট, পুঁজির বিশ্বায়ন। নয়া উদারনীতিবাদ সারা বিশ্ব জুড়ে পুঁজির অবাধ চলাচলের পক্ষপাতী। পুঁজির অবাধ চলাচল মানে বিভিন্ন বহুজাতিক সংস্থা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে। সমালোচনার প্রথম পয়েন্ট দেখো, উদারনীতিবাদে রাজনৈতিক সাম্যের কথা বলা হলেও অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়নি। অথচ অধ্যাপক ল্যাস্কি বলেছেন, অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য অধিকার অর্থহীন। 2 নম্বর সমালোচনা, উদারনীতিবাদে ক্ষমতাকে সীমিত করতে চায়, অথচ ব্যক্তির বিকাশের জন্য যে পরিবেশ দরকার তা সৃষ্টি করে। বলছে অথচ ব্যক্তির বিকাশের জন্য যে পরিবেশ দরকার তা রাষ্ট্র সৃষ্টি করে। 3 নম্বর সমালোচনা, উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার করে, কিন্তু ব্যক্তিগত সম্পত্তি সমাজে বৈষম্য সৃষ্টি করে। তারপরে মূল্যায়ন দেখো, সমালোচিত হলেও উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার পক্ষে মত প্রচার করে মানুষের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয় সম্পদ বৃদ্ধির পথ সুগম করেছে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো পয়েন্ট কোথাও সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে, আর নোটটা ভালো করে খাতায় লিখে মুখস্থ করো। অবশ্যই তোমরা 8-এ 8 পাবে এটা যদি লেখো।